রাত তখন ঘড়ির কাঁটায় 1টা বাজে। ঘটনাটি ঘটেছে এক অমাবস্যা রাতে। ঠিক এই সময় আমি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আমি আমাদের গ্রামে যাব পলাশপুর। ঢাকা থেকে ট্রেনে যেতে 5-6 ঘন্টা লাগে এবং ট্রেন থেকে নামার পর আরও আমাদের গ্রামে যেতে 5-6 কিলোমিটার হেঁটে যেতে হয়। সেদিন ছিল শনিবার। বিকেলে অফিস করে ঘুমিয়ে পড়ছিলাম। তারপর নিয়মিত ট্রেনটা মিস করি এবং বাধ্য হয়ে সন্ধ্যা 7টা ট্রেনটা ধরতে হলো। আমি যখন দেয়ানগঞ্জ স্টেশনে পৌঁছালাম তখন ঘড়ি কাঁটায় 1টা বাজে, পুরা মাঝরাত। আশেপাশে ভ্যান গাড়ি কিছুই নেই, অবশ্যই থাকারও কথা না, অনেক রাত হয়েছে। তারপর আমি একটু সামনে এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে দেখতে পেলাম একটি রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, মামা যাবেন? ভাই কই যাবেন মামা? মামা পলাশপুর। পলাশপুর? সে তো অনেক দূর। না মামা, ওইখান থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হবে। আমি যাব না মামা। চলেন না মামা, ভাড়া না ডাবল দিব। না মামা, আমি মাঝরাতে ওখানে যেতে পারবো না। আর তাছাড়া আমাকে এখনই বাসায় যেতে হবে। আপনি অন্য গাড়ি দেখেন। কি আর করার, কোনো উপায় না পেয়ে হাঁটা ধরলাম। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছে। চারদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় তাদের। অন্যদিকে বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছিল। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত, চারদিকে এত অন্ধকার যেন নিজের শরীরে দেখা যায় না। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে। কুকুরগুলোও ঘেউ ঘেউ করতে শুরু করল। আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে একেবারে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ওই জায়গাটায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারদিকে 2-4টে ছোটখাটো দোকান, তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে যে যার মতো বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ঘটনা ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত। এর মধ্যে মনে পড়ল, বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য হয়তো ভাত রান্না করে বসেছিল। বাবা হয়তো বলেছেন, আর কেন বসে আছো খোকা, আজকে বোধহয় আসবে না, আর তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় ততক্ষণে খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এইসব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালের সাথে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে পানি ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একজন মানুষ হাওয়ার উপর দিয়ে ভেসে আসছে। সে দাড়িওয়ালা, মাথায় টুপি, রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে। আমি আর সামনে এগিয়ে যেতে পারলাম না। খুবই ভয় করতে শুরু করলো। ও কি তবে সেই লোক যে কিনা একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল?
তখন কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ সে বলে উঠল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না, শুধু একটু থেমে বললাম, আমি। আমি কে? বলতে বলতে লোকটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে? কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। তারপর সে বলল, ও তুই তুই জামিল না, আসাম সাহেবের ছেলে? তখন বুঝলাম এই যে রশিদ কাকা, আমাদের পাড়ার পুরাতন পীর সাহেব, যাকে সবাই রশিদ কাকা বলেই ডাকতো। আরে কাকা, আপনি এত রাতে? হ্যাঁ আমি। তা তোর আসতে দেরি হলো যে? দুপুরে দুটো ট্রেন ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যে 7টা ট্রেন ধরে আসছি। তা আজকের এই অমাবস্যার রাতে না এলেই পারতি। এই রাত বিরেতে কি আসা ভালো? তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? বড় বাড়ির আলীর বাচ্চা খুব অসুস্থ, মিলাদ পড়াতে যাচ্ছি। তুই একলা যাচ্ছিস? চল আমি তোরে পৌঁছে দিয়ে যাই। কিন্তু আপনি তো রোগীর বাড়ি যাচ্ছেন। তিনি হেসে বললেন, তুই আমার ছেলের মতো, তোকে বিপদে ফেলে আমি যাই কি করে? রাস্তায় যেতে যেতে রশিদ কাকা বলতে লাগলেন, তুই 3 সপ্তাহ বাড়ি না আসায় হাসেম খুব চিন্তিত ছিল। ঢাকায় থাকিস তুই, তোর বয়স হয়েছে, তোর যত পড়াশোনাই থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারিস না। তুই যখন বড় হবি আর নিজে বাবা হবি, তখন ঠিকই বুঝবি ছেলেকে দেখতে না পেলে বাবার মনে যে কি কষ্ট হয়। রশিদ কাকার কথা শুনে মনটা ভার হয়ে গেল। কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে রশিদ কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন রশিদ কাকা বললেন, ওই দেখ তোদের বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। বলেই তিনি হেঁটে চলে গেলেন অন্ধকারে। আমি দরজায় কড়া নাড়লাম। বাবা, ও বাবা, মা, এই ওঠো, আমি এসেছি, দরজা খোলো। বাবা আমার ডাক শুনেই ধড়ফড় করে জেগে উঠেছেন। মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমায় বললেন, খোকা, তোর এতক্ষণে আসার সময় হলো? তা তুই কোন ট্রেনে আসলি? দুপুরের ট্রেনে আসতে পারলি না? দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর কি। তাই বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয়? জানিস না বাড়ি পৌঁছতে রাত 2টো বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানিস? আর কয়েকদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। আমি তো তা জানতাম না। ভাগ্যিস রাস্তায় রশিদ কাকার সাথে দেখা হয়েছিল, তিনি তো আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। রশিদ? রশিদ কাকা? বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মাও অবাক। আমি বললাম, হ্যাঁ, তিনি তো আমাকে পৌঁছে দিয়ে গেলেন। বাবা বসে পড়লেন। তারপর বললেন, তুই ঠিক দেখেছিস তো বাবা? সে কি তোর সাথে কথা বলেছে নাকি তুই আবোল তাবোল বলছিস? বারে, আমি ভুল দেখবো কেন? আমি রশিদ কাকাকে চিনতে পারবো না? কিন্তু রশিদ কাকা তো গত পরশু হার্ট অ্যাটাকে মারা গেছে। আমরা তো কালই তার জানাজা দিয়ে এলাম। এই কথা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ আমি কি শুনছি? তবে কি উনি রশিদ কাকা ছিল না? তাহলে উনিকে? সত্যি কি ভূত ছিল ওটা? এরপর টানা 3 দিন আমার জ্বর ছিল, আর সেই থেকেই আমি আর সন্ধ্যের পরে বাড়ির বাইরে বের হই না। মামা, যাবেন? ভাই কই যাবেন মামা? পলাশপুর। পলাশপুর? সে তো অনেক দূর। না মামা, ওইখান থেকে ফিরতে ফিরতে আমার অনেক রাত হবে, আমি যাব না মামা। চলেন মামা, ভাড়া ডাবল দিব।
না মামা, আমি মাঝরাতে ওখানে যেতে পারবো না। আর তাছাড়া আমাকে এখনই বাসায় যেতে হবে। আপনি অন্য গাড়ি দেখেন।